গল্পের শুরুতেই দেখতে পাই একটি মেয়ের মুখে অদ্ভুত রকমের মুখোশ পরানো হচ্ছে এবং একটি গাছের নিচে বসিয়ে তার সামনে একটি সুন্দরী মেয়ে নাচ করছে। আসলে তারা এই মুখোশের মাধ্যমে তার প্লাস্টিক সার্জারি করছিল, আর এটাই তার শেষ অপারেশন। এরপরে সে আবারও নতুন আরেকটি জীবন ফিরে পাবে এবং নতুন আরেকটা চেহারাও পাবে। তখন সেই মুখোশ পরা মেয়েটি তার অতীতের কথা ভাবছিল। আসলে এই মেয়েটি একটা রাজ্যের জেনারেল ছিল। সে ছিল ওই রাজ্যের প্রথম মহিলা জেনারেল। তার খ্যাতি এত বেশি ছিল যে সব মানুষ তার প্রশংসা করত এবং সে অত্যন্ত সাহসী ছিল। এ পর্যন্ত সে অনেকগুলো যুদ্ধ জয় করে এসেছে এবং এবারও তার ব্যতিক্রম নয়। এবারও যুদ্ধ করে জয়ী হয়ে ফিরে আসার পর সে তার পরিবারের সাথে একসাথে খাবার খাচ্ছিল, কিন্তু তাদের কারোরই ধারণা ছিল না যে এই হাসি খুশি ভরা ভোজন সভা কিছুক্ষণ পরেই লাশে পরিণত হবে। আসলে তাদের খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে তার পরিবারের সবাই একে একে মারা যায়। জেনারেল চুইউ তার পরিবারকে এভাবে সামনে থেকে মারা যেতে দেখে অনেক কষ্ট পাচ্ছিল। ঠিক তখনই তার কাছে একটা মেয়ে আসে। এটা ছিল জেনারেল চুইউ এর কাজিন, আর তার ফ্যামিলির সাথে যা হয়েছে এই সব কিছু সেই করেছে। সে যখন ওইখানে আসে তখন সে জেনারেল চুইউকে জানায় সে ইদানিং সম্রাটের থেকেও বেশি বিখ্যাত হয়ে গিয়েছে, তাই সম্রাটের আদেশ ছিল যাতে পরিবার সহ তোমাদের সবাইকে একসাথে মেরে ফেলা হয়। এটা বলেই সে জোরে জোরে হাসতে থাকে। এরপর যখন সে ওখান থেকে চলে যায় তখন তার পরিবার সহ তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এখন গল্প বর্তমানে ফিরে আসে আর আমরা সেই মুখোশ পরা মেয়েটির মুখোশ খুলতে দেখি। এই মেয়েটি আসলে সে আগুনে পুড়ে যাওয়া জেনারেল চুইউ ছিল। সার্জারি করে তার চেহারার পরিবর্তন হয়ে গিয়েছে, আর তাই এখন তার পরিচয়টাও বদলে গিয়েছে। এখন থেকে তার নাম হলো লিয়ান ইউহ্যাং। আমি আমার সুবিধার্থে তাকে শুধু লিয়ান বলে ডাকবো। এখন লিয়ান মনে মনে বলছিল আমার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ আমি নেব। এখন থেকে এখানে আর কোনো সম্রাট থাকবে না, এখানে শুধু আমার রাজত্ব হবে। পরের সিনে লিয়ানের ডাক্তার এসে তাকে বলে তোমাকে এমন একটা চেহারা দেওয়া হয়েছে যেটা এই দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ের চেহারা। এই চেহারা দেখে তো যে কেউ মুগ্ধ হয়ে যাবে, কিন্তু শুধুমাত্র এই চেহারা দিয়ে কিছু হবে না, চেহারার সাথে কোমল এবং সুন্দর শরীরও থাকতে হবে। তাই সে এবার তার পুড়ে যাওয়া শরীরকে ঠিক করানোর জন্য একটি বিশেষ পানির মধ্যে ডুবিয়ে রাখে, আর তাকে বলে এখন থেকে ৩৯ দিন পর্যন্ত তাকে এই পানিতে প্রতিদিন ৩ ঘন্টা করে ডুবে থাকতে হবে। তবে এটা এত সহজ নয়। এই পানির মধ্যে ডুবে থাকার পরে তার অসহনীয় চুলকানি এবং জ্বালা যন্ত্রণা হতে থাকবে। সে যদি এই সবকিছু সহ্য করতে পারে তবে একমাত্র সে আবারও পুনরায় তার আগের স্কিন ফিরে পাবে। তার কথা মতো ইউন সেই পানির ভেতরে ডুবে থাকে। তার প্রচন্ড কষ্ট হচ্ছিল, কিন্তু সেই কষ্টের মাঝেও সে তার পরিবারের কথাই চিন্তা করছিল। তখন আমাদেরকে ওই দিনটাও দেখানো হয় যেদিন তার পরিবারকে দাফন করা হয়। সেই দিন লিয়ান ওখানে মানুষের ভিড়ে উপস্থিত ছিল। সে আসলে বেঁচে ছিল এবং তার পরিবারের সাথে একটি অন্য মেয়ের লাশ শুইয়ে দেওয়া ছিল। যেহেতু সেই মেয়েটির পুরো শরীর পুড়ে গিয়েছিল তাই চেহারা দেখে তো এটা শনাক্ত করা যায় না যে এটাই আসলে জেনারেল চু কিনা। তাই তার হাতের পালা দেখে তারা বুঝে নেয় যে এটাই জেনারেল চু, আর তাই সম্রাটের বংশের সবাই এটা মেনে নেয় যে জেনারেল চু সহ তার বংশের সবাই মারা গিয়েছে। পরের সিনে লিয়ানকে দেখি। তার চিকিৎসা এখন পরিপূর্ণ হয়েছে আর তার শরীরের পোড়া দাগগুলো চলে গিয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে। পরের সিনে প্রাসাদে লিয়ানের কাজিনকে দেখি। তার নাম হলো ক্যালিস্তা। প্রাসাদে সম্রাট একজন সুন্দরী রানীকে আমন্ত্রণ জানিয়েছে, এটা নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল। অন্যদিকে সম্রাট যে সুন্দরী রানীকে ডেকে পাঠিয়েছিল তার গাড়ি রাজ্যের ভেতরে প্রবেশ করে। আশেপাশের লোকজন তাকে দেখে অনেক কথা বলছিল। তারা বলছিল শুনেছি রানী নাকি বিশ্বের সবচাইতে সুন্দরী মেয়ে, কিন্তু কেউ কখনো তাকে দেখেনি। তারা সবাই রানীর প্রশংসা করছিল। রানীর কণ্ঠ থেকে শুরু করে তার সৌন্দর্যের প্রত্যেকটা কথাই তারা বলছিল। এমনকি রানী যেখানে যায় এবং যে দিক দিয়ে যায় সেদিকে একটা সুন্দর সুবাস ছড়িয়ে পড়ে, আর এখানেও তার কোনো ব্যতিক্রম নেই। রানীর গাড়ি যেদিক দিয়ে যাচ্ছিল সেদিকেই সুন্দর সুবাস ছড়িয়ে পড়ছিল। তখনই আমরা গাড়ির ভেতরে সিন দেখতে পাই, আর আমরা দেখতে পাই এটা আসলে লিয়ান। আর এখানে আমরা বুঝতে পারি যে তার যে চেহারাটা এখন দেওয়া হয়েছে সেটা আসলে কোনো সাধারণ মানুষের চেহারা নয়। আর সে 5 বছর পর এই রাজ্যে আবারও ফিরে এসেছে শুধুমাত্র তার প্রতিশোধ নেওয়ার জন্য।
জন্য। তাদের গাড়ি যখন প্রাসাদের সামনে চলে এসেছিল তখনই তাদের গাড়ির সামনে একটা রাজপুত্র আহত অবস্থায় পড়ে যায় আর তাদেরকে অনুরোধ করে যাতে তারা তাকে বাঁচায়। লিয়ান তো গাড়ির ভেতরেই ছিল আর সে তাকে দেখে চিনতে পারে এটা আসলে অন্য রাজ্যের রাজপুত্র আর সে ছোটবেলা থেকেই এভাবে এখানে নির্যাতিত হচ্ছে। একটু পরে অন্য সব রাজকুমারেরা তাকে এসে বেধড় মারতে শুরু করে আর সে ওখানে চিৎকার করে তাদেরকে বলতে থাকে যাতে তারা তাকে বাঁচায়। লিয়ানের দাসী তাদেরকে বাধা দিলে রাজপুত্র রেগে যায় আর তাকে বলে তোমার সাহস কি করে হলো আমাকে আটকানোর। তখন সেই দাসী তাকে বলে ভেতরে রানী বসে রয়েছে আর সম্রাট তাকে নিজে আমন্ত্রণ জানিয়েছে এখানে আসার জন্য, কিন্তু তোমরা আমাদেরকে ভেতরে যাওয়া থেকে বাধা দিচ্ছ। এটা শোনার পরে সেখানে থাকা সব রাজপুত্ররা বলতে থাকে আমরা শুনেছি রানী নাকি দেখতে অনেক সুন্দর আর এখানে তো অনেক সুন্দর ঘ্রাণও আসছে আর সেই ঘ্রাণটা অবশ্যই ওই গাড়ি থেকেই আসছে, তাই আমরা রানীকে দেখতে চাই। ভেতর থেকে লিয়ান তাদের এসব কথা শুনে একটু রেগে যাচ্ছিল আর মনে মনে বলছিল প্রথমে আমি তোমাকেই সাজা দিব, কারণ সম্রাটের ছেলেরা সম্রাটের মতোই বেয়াদব। তারা রানীকে বিন্দুমাত্র সম্মান দিয়ে কথা বলছিল না আর বলছিল সম্রাটের ডেকে পাঠানো মেয়েদেরকে তো সম্রাট শুধুমাত্র ইউজ করে, তাই আমরাও চাই তাকে ইউজ করতে। এসব কথা বলেই তারা যখন গাড়িতে ঢুকবে বলে সিদ্ধান্ত নেয় ঠিক তখনই সেখানে ক্যালিস্তা চলে আসে আর তাকে দেখে সবাই তাকে সম্মান করতে শুরু করে কারণ সে এখন এই রাজ্যের রানী। ভেতর থেকে লিয়ান তাকে দেখছিল আর মনে মনে বলছিল অনেকদিন পর তোমাকে দেখলাম, আমি ভাবতেই পারছি না যে তুমি এখানকার রানী হয়ে গিয়েছো। তবে তোমার এই সুখে ভরা জীবন আর বেশি দিন থাকবে না, কারণ এখন আমি এখানে এসে গিয়েছি। ক্যালিস্তাকে সবাই মাথা নত করে সম্মান জানালেও লিয়ানের দাসী তার সামনে মাথা নত করে না, যার জন্য ক্যালিস্তা তার উপরে রেগে যায়। তখন সে তাকে উত্তর দেয় সম্রাট আমাদেরকে এখানে ডেকেছে, তাই আমরা শুধুমাত্র সম্রাটেরই সেবা করব। এটা শুনে ভেতর থেকে লিয়ান হেসে দেয় আর তার হাসির শব্দ শুনে ক্যালিস্তা আরো বেশি রেগে যায় আর তাদের সবাইকে হুকুম দেয় তারা যাতে তাকে গাড়ি থেকে বের করে আনে। ঠিক তখনই সেখানে সম্রাট প্রবেশ করে আর সে লিয়ানকে না দেখেই তার সৌন্দর্যের প্রশংসা করতে শুরু করে, কারণ সে এতদিন শুধুমাত্র সবার মুখে মুখে লিয়ানের রূপের প্রশংসা শুনেছে। এরপর সম্রাট তাকে গাড়ি থেকে বের হয়ে আসতে বলে আর তার হাত বাড়িয়ে দেয়। তখন লিয়ান গাড়ি থেকে বেরিয়ে আসে আর তার সৌন্দর্য দেখে সেখানকার সবাই মুগ্ধ হয়ে যায়। লিয়ান তো নামার সময় রাজার হাত ধরেছিল, কিন্তু সে যখন হুট করেই পড়ে যেতে লাগছিল ঠিক তখনই রাজা তাকে কোলে তুলে নেয়। এটা দেখে তো ক্যালিস্তার ভেতরে ভেতরে অনেক আগুন জ্বলছিল। এদিকে রাজা ও লিয়ানকে কোলে করে নিয়েই প্রাসাদের ভেতরে চলে যায় আর লিয়ানও তো মনে মনে এটাই চাচ্ছিল। পরের সিনে লিয়ানকে দেখি সে আর আগের মতো কোনো শক্তপোক্ত নারী ছিল না, সে এখন কোমলমতি নারী হয়ে গিয়েছে, তাই এখন সে তার ছলনা দিয়ে সবকিছু জয় করবে। সে রাতে রাজাকে নিজের হাতে গোসল করিয়ে দেয়, এরপর রাজার সাথেই ঘুমায়। গভীর রাতে তার সাথে ওই ডাক্তার দেখা করতে আসে। সে তাকে একটা ছোট কৌটা বের করে দেয় যে কৌটার মধ্যে একটা পোকা ছিল। তখন লিয়ান তার গায়ের এক ফোঁটা রক্ত সেই পোকার গায়ে ছিটিয়ে দেয় আর সেই পোকাটা সাদা থেকে লাল হয়ে যায়। তখন সেই ডাক্তার তাকে বলে এটা এমন একটি পোকা যেটা দিয়ে তুমি রাজাকে বশ করতে পারবে। আজকের পর থেকে সম্রাট তোমাকে কখনোই ছেড়ে যেতে পারবে না, আর সে যদি কখনো তোমাকে ছেড়েও যায় তাহলে তার বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা হবে এবং সে ছটফট করতে থাকবে। এরপরেই আমরা দেখতে পাই সম্রাট এখন লিয়ানকে ছাড়া এক রাতও থাকতে পারে না, আর এভাবেই তারা টানা 7 রাত কাটায়। যেটা জানার পর ক্যালিস্তা অনেক বেশি রেগে যায় আর তাকে প্রাসাদ থেকে বের করার একটা শয়তানি বুদ্ধি আটে, যার কারণে সে এবার রাজার অন্য আরেকটা প্রাসাদে যায় যেখানে রাজার অন্য আরেকটা স্ত্রী থাকতো। সে অলরেডি প্রেগনেন্ট ছিল। এখন ক্যালিস্তাকে রাজার সব উপপত্নীরাই ভয় পেত, তাই স্বাভাবিকভাবে সেও ভয় পাচ্ছিল। ক্যালিস্তা এখানে সে তাকে হুমকি দেয় আর তাকে বলে যদি এই পেটের বাচ্চা মারা যায় তাহলে সম্রাট তোমার সাথে কি করবে তুমি জানো? যেহেতু তার বাচ্চা নষ্ট হওয়ার লক্ষণ ছিল তাই সে ঔষধ খাচ্ছিল, কিন্তু এটা দেখো ক্যালিস্তা তাকে বলে তুমি বাচ্চা নষ্ট হওয়ার ঔষধ খাচ্ছ, কিন্তু সে ক্যালিস্তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা কোনো বাচ্চা নষ্ট করার ঔষধ নয়, বরং তার বাচ্চাকে রক্ষা করার ঔষধ। ক্যালিস্তা আগে থেকেই জানতো যে তার প্রতিদিন ব্লিডিং হচ্ছে আর তার এই বাচ্চা বেশি দিন টিকবে না, তাই সে তাকে অফার করে যেহেতু তার বাচ্চা টিকবে না তাই সে এটাকে একটা ভালো কাজে লাগাতে পারে, তাহলে সে সারা জীবন ভালো থাকতে পারবে এখানে। এরপর সে তাকে সব শিখিয়ে পড়িয়ে লিয়ানের কাছে নিয়ে আসে।
সেখানে আসার পর লিয়ান আবারও তাদের সামনে মাথা নত করে না। তখন ক্যালিস্তা তাকে বলে, তোমার কত সাহস, তুমি এখনো আমার সামনে মাথা নত করে সম্মান জানালে না। এটা নিয়ে তাদের মধ্যে একটু তর্কের সৃষ্টি হয়। তখন ক্যালিস্তা তার দাসীকে হুকুম করে যাতে সে লিয়ানকে থাপ্পড় মারে। যখনই তার দাসী লিয়ানকে থাপ্পড় মারার জন্য এগিয়ে যাবে, তখনই লিয়ানের দাসী এসে ওই দাসীকে মেরে দূরে সরিয়ে দেয়। এটা দেখে রাজার প্রেগনেন্ট ছোট বউ তার উপরে রেগে যায় আর সে লিয়ানকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু সে তাকে মারতে ব্যর্থ হয়। তখন লিয়ান বুঝতে পারে যে এটা আসলে ক্যালিস্তার প্ল্যান, কিন্তু এরপরেও যখন সে আবার লিয়ানকে মারতেই যাচ্ছিল, তখন লিয়ান সেখান থেকে সরে যায় আর সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, যার কারণে তার এবার ব্লিডিং হতে শুরু করে। এটা দেখে দাসী এখন লিয়ানকে অপবাদ দিতে শুরু করে আর তাকে বলে সে এই বাচ্চাকে মেরে ফেলেছে। সম্রাটকে খবর দেওয়া হলে সে সেখানে উপস্থিত হয়। তখন সম্রাট জানতে পারে তার বাচ্চা মারা গিয়েছে। এটা জেনেই তো সে অনেক বেশি রেগে যায় আর দাসীদেরকে ডাকতে শুরু করে। তখন ক্যালিস্তা তাকে বলে দাসীদের কোনো দোষ নেই, সব দোষ লিয়ানের, তার কারণে আপনার বাচ্চা মারা গিয়েছে। সে তাকে সবকিছু খুলে বলে। তখন রাজা লিয়ানকে জিজ্ঞাসা করে এইসব কিছু সত্য কিনা। তখন লিয়ান তাকে বলে হ্যাঁ, এসব সত্য। তখনই সেখানে ছোট রানী চলে আসে আর সে রাজাকে কাঁদতে কাঁদতে বলে তাদের বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নিতে আর লিয়ানকে শাস্তি দিতে। তখন লিয়ান তাকে বলে আপনি ভুল বলছেন, আপনার বাচ্চাকে যে মেরেছে সে আমি না। তখন ছোট রানী তার উপরে রেগে যায় আর তাকে বলে সবাই দেখেছে তুমি আমাকে ধাক্কা দিয়েছো, তাহলে তুমি নিজেকে নির্দোষ কিভাবে বলতে পারো। অন্যদিকে ক্যালিস্তাও রাজাকে বলছিল যাতে সে লিয়ানকে শাস্তি দেয়। তখন রাজাও নিজেকে কন্ট্রোল করতে পারে না আর লিয়ানের উপরে রেগে যায়। তখন লিয়ান তাকে বলে ছোট রানী জানতোই যে তার পেটে রাজার উত্তরাধিকারী রয়েছে, কিন্তু এরপরেও সে আমার উপরে উত্তেজিত হয়ে পড়ে এবং সে এটা বারবারই করছিল আর আমি শুধুমাত্র নিজেকে রক্ষা করেছি। সে তো মা হওয়ার যোগ্যই নয়, কারণ তার নিজের বাচ্চার প্রতি তো তার কোনো লক্ষ্যই ছিল না, আর এখানে তো আমার কোনোই দোষ নেই। এই সবকিছু শুনে সম্রাট রেগে যায় আর তাকে একটা জোরে চড় মারে, যার কারণে সে মাটিতে পড়ে যায়। তখন সে মনে মনে ভাবতে শুরু করে এই নাটকগুলো তো অনেক পুরনো হয়ে গিয়েছে, দেখো এখন আমি কি করি। এটা বলে সে ওখানে রক্ত বমি করতে শুরু করে। এটা দেখে সম্রাট তাকে নিয়ে চিন্তিত হয়ে যায় আর তাকে বলে আমি তো তেমন কিছুই করিনি, তাহলে তুমি কেন রক্ত বমি করছো। তখন লিয়ানের দাসী তাকে জানায় তার ছোটবেলা থেকেই একটা অসুখ রয়েছে, সে জোরে জোরে চিল্লাপাল্লা আর অশান্তি সহ্য করতে পারে না। এই ওষুধগুলো তাকে সাময়িকভাবে ঠিক রাখে, কিন্তু সে পুরোপুরি সুস্থ হবে না। এসব শোনার পর সম্রাটের তো অনেক খারাপ লাগছিল। অন্যদিকে ক্যালিস্তার ছোট রানীর মুখের অবস্থাও অনেক খারাপ ছিল, কারণ তাদের প্ল্যান এখন ভেস্তে যাচ্ছে। এখন লিয়ান সম্রাটকে জানায় ঠিক আছে, আপনি আমাকে শাস্তি দিন, যেহেতু এই বংশের উত্তরাধিকারী আমার কারণে মারা গিয়েছে, তাই আমি শাস্তি পেতে চাই, আর শাস্তি পেতে পেতে হয়তো আমি সেখানে মারাও যেতে পারি। তার এরকম কথা শুনে সম্রাট তাকে চুপ করিয়ে দেয় আর তাকে বলে এরকম কিছুই হবে না। এই কথা শুনে দুই রানী তো ভেতরে ভেতরে অনেক জ্বলছিল। ছোট রানী রাজাকে বলে আমাদের ছেলে মারা গিয়েছে, আপনি কি এটার বিচার করবেন না। বড় রানীও তার সাথে তাল মেলাচ্ছিল, কিন্তু সম্রাট তাদেরকে চুপ করতে বলে আর বলে এই বিষয়টা সে দেখবে। পরের সিনে লিয়ানকে সুস্থ করার জন্য তার ব্যক্তিগত সেই ডাক্তারকে ডাকা হয়। সে আসার পরে লিয়ানকে একটা মেডিসিন খাওয়ালে সে সুস্থ হয়ে যায়। এটা দেখে রাজাও অনেকটা স্বস্তি পায়। তখন সে ডাক্তার রাজাকে বলে সে একটা দুর্গন্ধ পাচ্ছে আর ওই দুর্গন্ধটা ছোট রানীর কাছ থেকেই আসছে। তখন রাজা তাকে বলে তারা তো কোনো দুর্গন্ধই পাচ্ছে না। তখন ডাক্তার তাদেরকে বলে এই গন্ধ কোনো সাধারণ মানুষ পায় না, এটা শুধু আমরাই বুঝতে পারবো। এরপর সে ছোট রানীর কাছে এগিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে সে কি প্লাসেন্ট খেয়েছে কিনা। এটা শুনে ছোট রানী তো অস্বীকার যায় আর সে সবাইকে বলে সে তাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। তখন লিয়ান সবাইকে বলে আমি শুনেছি যাদের বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তারা এটা খায়। এখন ছোট রানীর পক্ষ নিয়ে বড় রানীও কথা বলে। তখন লিয়ান বলে রাজা এত মূর্খ নয়, সে এক পক্ষের কথা শুনে বিচার করবে না। আমার তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, সে সঠিক তদন্ত করেই এটার বিচার করবে। এটা শুনে রাজা তার সব সৈন্যদের আদেশ করে তারা যাদের ছোট রানীর মহলে গিয়ে সবকিছু তল্লাশি চালায়। রাজার আদেশ মতো সৈন্যরা সেখানে যায় এবং সেখান থেকে তারা একটা ঔষধের বাটি পায়, যেটা নিয়ে এসে তারা সম্রাটকে দেয়। যেটা দেখার সাথে সাথে প্রমাণ হয়ে যায় যে ছোট রানী প্লাসেন্ট খেয়েছে আর তার বাচ্চাও লিয়ানের কারণে মারা যায়নি। একটু পরেই সেখানে একটি কালো বিড়াল আসে, যেটা ক্যালিস্তারি বিড়াল ছিল। সেই বিড়ালটা দাসীর হাতে থাকা সেই মৃত বাচ্চার মাংস খেতে শুরু করে। বিড়ালটাকে তাড়ানোর জন্য সেখানে একজন প্রহরী আসলে সে প্লাসেন্টার গন্ধ পায় আর এই জিনিসটা মহারাজকে জানায়। তখনই সে বুঝে যায় যে আসলে লিয়ান আর ডাক্তার যা বলছিল সে সবকিছুই সত্য, যার কারণে এখন মহারাজ ছোট রানীকে প্রাসাদ থেকে বের করে দিতে চাইছিল। ছোট রানী বারবার তাদের কাছে ক্ষমা চাইছিল, কিন্তু তারা তাকে কোনো ক্ষমাই করে না। ছোট
ছোট রানী ক্যালিস্তার কাছে সাহায্য চাইলে সেও তাকে কোনো সাহায্য করে না, বরং তাকে দ্রুত এখান থেকে নিয়ে যেতে বলে। এরপরে সম্রাট লিয়ানের কাছে ক্ষমা চায়, কিন্তু লিয়ান তো এখন রাগ করে আছে, তাই সে সম্রাটকে জানায় বড় রানী আমাকে জাদুকরী স্ত্রী বলেছে। আপনি এখানে উপস্থিত থাকা সত্ত্বেও সে এটা বলার সাহস কি করে হয়, আর তার উপরে আপনি তাকে কিছুই বলেননি। এসব কিছু শুনে সম্রাট এখন বড় রানীর উপরে রেগে যায় আর তাকে 7 দিনের জন্য বন্দী করে দেয়। এই 7 দিন সে এই প্রাসাদের কোনো দায়িত্বেই থাকবে না। এটা শুনে লিয়ান খুশি হয়ে যায় আর সম্রাটকে ধন্যবাদ জানায়। তখন সম্রাট তাকে কোলে টেনে নেয় আর সেখান থেকে কোলে করে নিয়ে চলে যায়। এইসব কিছু দেখে ক্যালিস্তা অনেক বেশি রেগে যায় আর তার রুমে গিয়ে আবারও নতুন একটা ষড়যন্ত্র করে। এরপর সে একটা চিঠি বের করে তার দাসীকে দেয় আর তাকে বলে এটা এক্ষুনি মহলের বাহিরে গিয়ে দিয়ে আসো। অন্যদিকে লিয়ান আর তার দাসী বাগানের দিকে যাচ্ছিল। তখনই তারা দেখতে পায় সেই ছেলে জিয়াওজিনকে আবারও রাজকুমারেরা মিলে মারধর করছে। লিয়ানকে দেখে জিয়াওজিং তার কাছে ছুটে আসে আর তাকে বলে তাকে বাঁচানোর জন্য। তখন রাজপুত্ররাও তার কাছে আসে আর তাকে বলে তাকে তাদের হাতে দিয়ে দিতে। তখন লিয়ান তাদেরকে বলে এই বাগানটা সম্রাট তাকে উপহার দিয়েছে, তাই এখানে আসার সাহস তারা কিভাবে পেল। সে তাদেরকে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা সেখান থেকে যায় না। উল্টো লিয়ানকে তারা নোংরা নোংরা কথা বলতে থাকে। রাজপুত্র তো তাকে এটাও বলে বসে তার সাথে তার এক রাত কাটানোর খুব ইচ্ছা। এসব কথা শুনে লিয়ান তাকে মিষ্টি করে বলে আমি কি দেখতে খুব সুন্দর? তখন রাজপুত্রও গলে যায় আর তাকে বলে হ্যাঁ তুমি খুব সুন্দর। এটা বলে সে তার গায়ে হাত দিতে যাচ্ছিল। ঠিক তখনই লিয়ান তার হাত ধরে মোচকে তাকে লাথি মেরে ফেলে দেয় আর তাকে বলে তোমার এত বড় সাহস তুমি সম্রাটের প্রেমিকার গায়ে স্পর্শ করো। এখন লিয়ানের লাথি খেয়ে রাজকুমার তো অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, তাই পরের সিনে আমরা দেখতে পাই তাকে চিকিৎসা করা হচ্ছিল। সেখানে বাকি রাজকুমারেরাও বসেছিল আর এই বিষয়ে বিভিন্ন রকমের আলোচনা করছিল। ডাক্তারের চেকআপ করা হয়ে গেলে এবার ক্যালিস্তা ডাক্তারকে জিজ্ঞাসা করে তার কি গুরুতর কিছু হয়েছে কিনা। তখন ডাক্তার তাকে জানায় তার গোপন জায়গায় আঘাত লাগার কারণে সে আর কখনোই বাবা হতে পারবে না। তখন ক্যালিস্তা সম্রাটের কাছে অভিযোগ জানায় আর তাকে বলে এটার বিচার করার জন্য। এটা শুনে সম্রাট রাজপুত্রকে জিজ্ঞাসা করে তার এই অবস্থা কে করেছে। তখন রাজপুত্র তাকে জানায় এটা লিয়ান করেছে। এরপর ক্যালিস্তাও সম্রাটকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। সে তাকে বোঝানোর জন্য বলে ক্যালিস্তা তাদেরকে ধ্বংস করার জন্যই এসেছে, সে তাদের পুরো বংশকে নির্মূল করে দিবে। এমনকি সে তো সম্রাটকেও সম্মান করে না, এমনকি সে তার প্রাসাদে একটা যুবতী ছেলেকেও রেখেছে, তার চরিত্র অনেক খারাপ। এসব কিছু শুনে তো সম্রাট অনেক বেশি রেগে যায় আর সে সরাসরি লিয়ানের কাছে চলে যায়। সেখানে গিয়ে যখন সে গেটের সামনে দাঁড়ায় তখন একটা ছেলের আওয়াজ শুনতে পায়। এটা শুনে তার আরো রাগ হয়, তাই সে রেগে জোর করে দরজার ভেতরে ঢুকে যায় আর দেখতে পায় সেখানে জিয়াওজিং এর চিকিৎসা চলছে। তাকে এভাবে আসতে দেখে লিয়ান তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু রাজা এসব কিছু দেখে রাগ কন্ট্রোল করে আর তাদেরকে বলে আমি শুনলাম তুমি নাকি জিয়াওজিনকে এখানে নিয়ে এসেছো, তাই আমি তোমাকে দেখতে এসেছি। তখন লিয়ান তাকে বলে আপনি এখানে জিয়াওজিনকে দেখতে এসেছেন নাকি এটা জানতে এসেছেন যে তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক আছে কিনা। তার এরকম কথা শুনে সম্রাট তাকে বোঝানোর জন্য কাছে এগিয়ে আসছিল, কিন্তু লিয়ান রাগ করে টেবিলের উপরে থাকা একটা পাত্র সম্রাটের দিকে ছুঁড়ে মারে। এটা দেখে সম্রাটও তার উপরে রেগে যায় আর তাকে বলে তুমি একজন সম্রাটের সাথে এরকম আচরণ করতে পারো না। তখন সেখানে ক্যালিস্তাও চলে আসে আর সে তাকে বলে সে এভাবে সম্রাটকে মারার সাহস কিভাবে পেল। এটা শুনে লিয়ান চুপ হয়ে যায় আর তার মাথার হেয়ার পিন খুলে তার গলায় ধরে আর রাজাকে হুমকি দেয় যদি সে তাকে ভালোবাসতো তাহলে অন্য কেউ তাকে অপমান করার সুযোগও পেত না। যেহেতু রাজা তাকে ভালোবাসে না তাই সে নিজেকে মেরে ফেলতে চায়। তখন সম্রাট তাকে বোঝায় যাতে সে এরকমটা না করে। সম্রাট তার এই বিষয়ে গলে যাচ্ছে দেখে ক্যালিস্তা তাকে বলে আপনি শুধু তার দিকটাই দেখছেন, অথচ সে রাজপুত্রের কি হাল করেছে এটা ভুলে গেলেন। তার কারণে রাজপুত্র বাবা হতে পারবে না কোনোদিনও। তখন লিয়ান সম্রাটকে বলে তার সাথে যা হয়েছে একদম উচিত হয়েছে, হয়তো বিধাতা তাকে শাস্তি দিয়েছে, কারণ সে আমার সাথে শুতে চেয়েছিল এবং আমার সাথে খারাপ আচরণ করেছে। এটা শুনে সম্রাট রেগে যায় আর চিৎকার করে বলতে থাকে তার এত বড় সাহস, সে আমার ভালোবাসার মানুষের সাথে শুতে চায়। সম্রাট রেগে গিয়ে এখন তাকে সাজা দেয় আর তাকে 20টি বেতের আঘাত সহ 1 বছরের বেতন কেটে নেয়। এখানে আপনাদের জানিয়ে দেওয়া ভালো যে সম্রাটের নিজের কোনো সন্তান ছিল না আর ওই সব রাজপুত্ররা এক একজন এক এক রাজার সন্তান। যেমন এখন যে রাজপুত্রকে সাজা দেওয়া হয়েছিল সে আসলে ক্যালিস্তার ছোট ভাই। সম্রাটের এসব কথা শুনে ক্যালিস্তা এখন সম্রাটের কাছে অনুরোধ করতে থাকে যাতে সে তার ভাইকে ক্ষমা করে দেয় আর এত বড় সাজা সে যেন তার ভাইকে না দেয়, কারণ তার একটা মাত্রই ছোট ভাই রয়েছে। এটা শুনে রাজা তো তার উপরে আরো বেশি রেগে যায়
যায় আর বলা হয় তার হুকুম যদি পালন না করা হয় তাহলে 3 বছরের বেতন কেটে নেওয়া হবে, আর তুমি যদি আমাকে একবারও রিকোয়েস্ট করো তাহলে তোমার পদবিও কেড়ে নেওয়া হবে। এরপর ক্যালিস্তা সেখান থেকে চলে যায়। তখন সম্রাট লিয়ানের কাছে আসে আর তাকে বলে, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? আশা করি তোমার আর এখন আমার উপরে কোনো রাগ নেই। তারা দুজন সেখানে কথা বলছিল, তখনই খাটের উপর থেকে জিয়াও জিং ছুটে চলে আসে লিয়ানের কাছে আর তাকে ছোট বাচ্চাদের মতো বলতে থাকে, তুমি আমার সাথে খেলবে বোন? এটা দেখে রাজার আবার একটু হিংসা হতে শুরু করে। জিয়াও জিং যেহেতু লিয়ানের হাত ধরেছিল তাই রাজা এখন সেই হাতটা ছাড়িয়ে দিতে চাইছিল, কিন্তু তখন লিয়ান তাকে বলে, আপনি একটা ছোট বাচ্চার সাথে হিংসা করছেন কেন? কিন্তু রাজা তাকে বলে সে এখন আর কোনো ছোট বাচ্চা নেই, সে যথেষ্ট পরিমাণে বড় হয়ে গিয়েছে। তখন লিয়ান তাকে বলে সে 7 বছর ধরে এখানে জিম্মি রয়েছে আর 2 বছর পরে সে তার দেশে ফিরে যাবে। তার পরিবারের লোক যদি তাকে এরকম আহত আর জীর্ণশীর্ণ অবস্থায় দেখে তাহলে বিষয়টা খুব একটা ভালো হবে না, তাই আমি চাই তাকে সুস্থ করে তুলতে, কারণ আমারও একটা ছোট ভাই রয়েছে, তার আর আমার ছোট ভাইয়ের বয়স প্রায় একই রকম, তাকে দেখলে আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে যায়। এটা শুনে সম্রাট তাকে বলে, তোমার কি পরিবারের কথা মনে পড়ছে? তাহলে আমি তোমাকে সামনের দিনে সেখানে নিয়ে যাব। তখন লিয়ানের ভেতরে ভেতরে অনেক খারাপ লাগছিল আর সে মনে মনে ভাবছিল এত তাড়াতাড়ি ফিরে গেলে তো চলবে না। এখন সম্রাট তার একটা সৈন্যকে আদেশ করে যাতে তোরা জিয়াও জিনকে সেখান থেকে নিয়ে যায়। তখন তার সৈন্য এসে জিয়াও জিনকে সেখান থেকে জোর করে নিয়ে যায়। পরের সিনে ক্যালিস্তার রুমে একজন যুবককে আসতে দেখি। ক্যালিস্তা তার দাসীকে দিয়ে যার কাছে চিঠি পাঠিয়েছিল সেটা আসলে এই যুবকই ছিল। সে ওখানে আসার পরে আমরা বুঝতে পারি যে তার সাথে ক্যালিস্তার একটা অবৈধ সম্পর্ক রয়েছে আর সে আসার সাথে সাথেই তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে লিয়ান আর সম্রাটও তাদের ঘরে রোম্যান্স করছিল। তখনই তাদের দরজার সামনে জিয়াও জিংকে দাঁড়িয়ে থাকতে দেখি আর তাকে দেখে মনে হচ্ছিল সে একজন স্বাভাবিক ছেলে, কারণ সবার সামনে সে তো বাচ্চাদের মতো আচরণ করে যেন তার কিছুই মনে নেই। আর এখানে তাকে দেখে মনে হচ্ছিল সে একদম সুস্থ সবল একটা ছেলে। অন্যদিকে ক্যালিস্তা আর সেই লোকটির মাঝে রোম্যান্স করা হয়ে গেলে এবারে তারা দুজন মিলে লিয়ানকে নিয়ে কথা বলছিল। ক্যালিস্তা তার কাছে লিয়ানের ব্যাপারে সবকিছু জানায়, যে সে এই প্রাসাদের ভেতরে আসার পর তার সাথে কি কি ঘটেছে, আর ক্যালিস্তা চাইছিল যাতে সে লিয়ানকে মেরে ফেলে। তখন সেই লোকটি ক্যালিস্তাকে বলে, শুনেছি লিয়ানের কাছে একজন ডাক্তার রয়েছে, আবার সেটা নাকি একটা মিয়াও ডাক্তার। শুনেছি মিয়াও ডাক্তাররা জাদুবিদ্যায় অনেক দক্ষ হয়। এরপরেই তারা দুজনে একটা প্ল্যান তৈরি করে যেটা আমাদেরকে এখন জানানো হয় না। গল্পটা এগোলেই আমরা সেই ব্যাপারে জানতে পারবো। পরের সিনে লিয়ানকে দেখি সে একাই তরোয়ারি প্র্যাকটিস করছিল। এটা দেখে তার দাসী তাকে বলছিল, এতগুলো বছর কেটে গেছে, তোমার দক্ষতা এখনো কমেনি। তখন লিয়ান তাকে বলে, কারণ আমি একদিন তাদের সবাইকে একাই হত্যা করব যারা আমার পুরো বংশকে মেরে ফেলেছিল। এখন লিয়ান আর তার দাসী সেখানে বসে বসে কথা বলছিল। তখন লিয়ান খেয়াল করে তাদের পাশে কেউ একজন কিছু করছে। তখন লিয়ান সেখানে দেখতে যায় যে সেখানে কে কি করছে, আর দেখতে পায় ঝাওজিন সেখানে মাটি খুঁড়ছে। তখন লিয়ান তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তখন ঝাওজিন তাকে জানায় সে গুপ্তধন রাখার জন্য মাটি খুঁড়ছে। এরপর সে জানায় এই মাটির নিচে একটা পুতুল রয়েছে। এটা শুনে লিয়ান একটু অবাক হয়, কিন্তু এরপরেও সে তাকে বলে, ঠিক আছে তাহলে তোমার সাথে আমিও মাটি খুঁড়তে চাই। এটা বলে সেও ওই মাটি খুঁড়তে যায়। আর তখন সে দেখতে পায় সত্যি সত্যি সেখানে একটা পুতুল রয়েছে, কিন্তু এটা কোনো স্বাভাবিক পুতুল ছিল না, এই পুতুলের ওপরে জাদু করা ছিল। তখন লিয়ান সেখানকার একটা কাগজ খুলে দেখে ওই কাগজের ওপর সম্রাটের নাম এবং তার জন্মসাল লেখা রয়েছে। এর মানে হয়তোবা কেউ সম্রাটের ওপরে জাদুবিদ্যা করেছিল। ঝাওজিং সেই পুতুলটা নিয়ে ওই পুতুলের শুয়ের উপরে হাত রাখলে তার একটু ব্যথা লাগে। এটা দেখে লিয়ান তাকে বলে সে বেশি ব্যথা পায়নি তো। তখন ঝাওজিং তাকে বলে সে যদি তার হাতে ফু দিয়ে দেয় তাহলে ব্যথা কমে যাবে। এটা শুনে লিয়ান তার হাতে ফু দিতে থাকে আর আমরা দেখতে পাই ঝাওজিন লিয়ানের দিকে সুন্দরভাবে তাকিয়ে আছে এবং তার অনুভূতিটাও একটু অন্যরকম। কিন্তু লিয়ান যখনই তার দিকে তাকায় তখন সে আবারও বাচ্চাদের মতো আচরণ করতে শুরু করে। পরের সিনে সম্রাটকে দেখি সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। যখন ডাক্তার তাকে দেখতে আসে তখন সে ডাক্তারকে জানায় কেউ তাকে সুই দিয়ে অনেক জোরে জোরে আঘাত করছে, তার বিভিন্ন জায়গায় ব্যথা করছে। তখনই সেখানে ক্যালিস্তা ছুটে আসে আর সে ডাক্তারকে জিজ্ঞাসা করে সম্রাটের কি হয়েছে। তখন তারা কেউই তাকে বলতে পারে না যে সম্রাটের আসলে কি হয়েছে। তখন ক্যালিস্তা সবাইকে হুকুম দেয় যাতে তারা যেভাবে হোক সম্রাটের কি হয়েছে এটা জানার জন্য কাউকে ডেকে আনে। তখনই সেখানে লিয়ান ছুটে আসে আর সে ক্যালিস্তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে সে খাটের উপরে সম্রাটের পাশে বসে পড়ে। এটা দেখে তো ক্যালিস্তা তার উপরে অনেক বেশি রেগে যায় আর রাজা লিয়ানকে বলতে থাকে সে যেন তার জন্য বেশি চিন্তা না করে, সে এখন ঠিক আছে, তাই সে যেন এখান থেকে চলে যায়। কিন্তু লিয়ান তাকে বলে সে এখান থেকে কোথাও যাবে না। তখন পাশ থেকে ডাক্তার রাজাকে বলে সে তার লক্ষণ দেখে বুঝতে পারছে যে তার উপরে কোনো জাদু প্রয়োগ করা হয়েছে, এই জাদুটা
জাদুটা শেষ রাজার কালেও একবার করা হয়েছিল, তখন এই জাদুটাকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু মনে হচ্ছে আবারও কেউ সম্রাটের উপরে এই জাদুটা করা হয়েছে। তখন সম্রাট তাদেরকে আদেশ করে যে এই কাজটা করেছে তাকে যেন দ্রুত খুঁজে বের করে আনা হয়। এদিকে ক্যালিস্তা রাজাকে বলছিল লিয়ানের সাথেও তো একটা ডাক্তার রয়েছে যে কিনা আবার জাদুবিদ্যাও জানে, হতে পারে এটা তার কাজ। তখন লিয়ান তাকে বলে সে যদি জাদুবিদ্যা জানতো তাহলে সবার আগে তোমাকে আমি মেরে ফেলতাম। তাদের এরকম তর্ক দেখে সম্রাট তাদেরকে চুপ করতে বলে। তখন লিয়ান ছুটে গিয়ে তার কাছে বসে পড়ে। সম্রাট তার হাত ধরে তাকে বলে আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, তুমি এরকম কোনো কাজ করতেই পারো না। তখন ক্যালিস্তাও সম্রাটের কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু লিয়ান তাকে ধাক্কা মেরে আবারও দূরে সরিয়ে দেয়। এরপর সে সম্রাটের গালে হাত বুলিয়ে ঘাড়ের পেছনে হাত দিয়ে তাকে টেনে তোলে, আর সম্রাট সাথে সাথেই সুস্থ হয়ে ওঠে। একটু পরে সৈন্যরা সেই সুই ঢোকানো পুতুলটা নিয়ে সেখানে উপস্থিত হয়। তখন রাজা তাকে জিজ্ঞাসা করে এটা কে করেছে, কোথা থেকে পেয়েছো? তখন সৈন্যরা তাকে জানায় এটা লিয়ানের চেম্বার থেকে পেয়েছে। এটা শুনে লিয়ান অবাক হয়ে যায়, আর সে সম্রাটকে বলে সে এ ব্যাপারে কিছুই জানে না। এখন ক্যালিস্তাও রাজার কানে বিষ ঢালতে শুরু করে, আর রাজাও এখন লিয়ানের উপরে রেগে যায় আর তাকে বলে আমি কি তোমাকে সবার থেকে বেশি ভালোবাসিনি? আমার সব উপপত্নীকে অবহেলা করে আমি শুধু তোমাকেই ভালোবাসা দিয়েছি, কিন্তু এরপরেও তুমি আমার সাথে এরকমটা কিভাবে করতে পারলে? তখন লিয়ান তাকে বলে সে এ ব্যাপারে কিছুই জানে না, সে এরকমটা কিছুই করেনি। এরপরে একজন সৈন্যকে বলা হয় সেই পুতুলের গায়ে যে কাগজটা রয়েছে সেটা যাতে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে এই জাদু নষ্ট হয়ে যাবে। তখন একজন সৈন্য সেই কাগজটা নেয় আর সম্রাটকে জানায় এখানে তার জন্ম তারিখ লেখা আছে, যেটা জানার পরে আরো বেশি প্রমাণ হয়ে যায় যে এটা সম্রাটের ক্ষতি করার জন্যই করা হয়েছিল। তাই সম্রাট এখন লিয়ানের উপরে আরো বেশি রেগে যায় আর তাকে বলে এটাই তোমার কাছে শেষ সুযোগ, তুমি সব সত্যিটা স্বীকার করে নাও। কিন্তু লিয়ান তাকে বলে সে এ ব্যাপারে কিছুই জানে না। তখন সম্রাট আদেশ দেয় যাতে তাকে চাবুক মারা হয়। তার আদেশে লিয়ানকে এবার চাবুক মারা হচ্ছিল। এটা দেখে সম্রাটেরও কষ্ট হচ্ছিল, কিন্তু সে চুপ করে সেখানেই বসেছিল। অন্যদিকে লিয়ানের দাসী এটা দেখে আর সহ্য করতে পারে না, তাই সে ওই সৈন্যর হাত থেকে ওই কাগজটা নিয়ে নেয় আর তাদেরকে বলে সম্রাট এখানে কি লেখা আছে যে এটা আপনারই জন্ম তারিখ? তখন সৈন্য ওইটা আবারও ভালোভাবে দেখে আর সম্রাটকে জানায় এটা তার জন্ম তারিখ নয়। তখন সম্রাট জিজ্ঞাসা করে তাহলে এটা কার জন্ম তারিখ? তখন লিয়ানের দাসী তাকে বলে এটা লিয়ানের জন্ম তারিখ। এটা শুনে সম্রাট অবাক হয়ে যায় আর সে ছুটে লিয়ানের কাছে আসে এবং তার কাছে তার ভুল স্বীকার করে। তখন লিয়ান সম্রাটকে বলে আমি কার এত বড় ক্ষতি করেছি যে সে আমার সাথে এরকমটা করতে পারে? আমি তো কখনোই কাউকে অসন্তুষ্ট করিনি, শুধুমাত্র বড় রানী ছাড়া আমার উপরে তো কেউ অসন্তুষ্ট নয়। এটা শুনেই ক্যালিস্তা বুঝতে পারে যে এখন সন্দেহের তীরটা তার দিকেই যাচ্ছে, তাই সে আগেই সম্রাটকে বলে আপনি কি আমার উপরে সন্দেহ করছেন? আমি এরকমটা করতে পারি? যদি এরকমটাই হয় তাহলে আমি সাজা পাওয়ার জন্য প্রস্তুত। তার এরকম কথা শুনে সম্রাট তার উপরে রেগে যায় আর তাকে বলে তোমাকে সাজা দেওয়ার হলে তো আরো অনেক কারণ রয়েছে, যেগুলোর উপরে ভিত্তি করে আমি তোমাকে মৃত্যুদণ্ডও দিতে পারি, কিন্তু এখন আমি তোমার সব ক্ষমতা কেড়ে নিচ্ছি আর এখন থেকে হেরেমের সকল দায়িত্ব লিয়ানের। এটা শুনে ক্যালিস্তা তো সেখানেই ভেঙে পড়ে আর লিয়ান ক্যালিস্তার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে শুরু করে এখন থেকে শুরু হবে তোমার সকল দুঃখ। রাতে যখন লিয়ান আর সম্রাট রুমের ভেতরে ছিল তখন সম্রাট লিয়ানের রাগ ভাঙানোর চেষ্টা করছিল, কারণ সম্রাট বারবার লিয়ানকে ভুল বুঝে আর তাকে অবিশ্বাস করে, যার কারণে লিয়ান তার উপরে রেগেছিল। তখন রাজা তার রাগ ভাঙানোর জন্য তাকে বলে আমি তোমাকে কথা দিচ্ছি এরপর থেকে আমি আর কখনোই তোমাকে অবিশ্বাস করব না, তুমি যদি আমার কাছে চান্তারাও চাও আমি সেগুলোও তোমাকে এনে দিব। এরপর সম্রাট লিয়ানের হাত তার বুকের উপরে রাখে আর তাকে বলে তুমি আমার হৃদয়ের শব্দ শুনতে পাচ্ছ? এখানে শুধু তোমার নামই লেখা আছে, আমি তোমাকে অনেক ভালোবাসি, সেজন্যই তো আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনোই আমি তোমাকে কষ্ট দিব না। তখন লিয়ান তাকে বলে সত্যি বলছো? তখন সম্রাট তাকে বলে হ্যাঁ আমি সত্যি বলছি, তুমি কি চাও আমাকে বলো। তখন লিয়ান তাকে বলে আমি ক্যালিস্তার জীবন চাই। তখন সম্রাট তাকে বলে এটা সম্ভব নয়, কারণ সে একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আর জনগণের কাছেও তার অনেক খ্যাতি, তাই তাকে চাইলেই আমি মেরে ফেলতে পারবো না, তুমি এটা ছাড়া অন্য যা কিছু চাইতে পারো। তখন লিয়ান তাকে বলে তুমি যদি এটা আমাকে না দিতে পারো তাহলে আমার আর অন্য কিছুর প্রয়োজন নেই, আর তুমি যদি প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখতেই না পারো তাহলে ভবিষ্যতে আর কখনো আমার কাছে কোনো কথা দিবে না। এটা শুনে সম্রাট তো অনেক বেশি রেগে যায় আর সে রাগ করে ওখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর লিয়ান খাটের উপরেই শুয়েছিল, কিন্তু পেছন থেকে একটা হাত লিয়ানের কাঁধের উপরে আসতেই লিয়ান সেই হাতটা ধরে ফেলে। তখন জিয়াওজিং তাকে বলে আমি তোমার
তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। এটা শুনে লিয়ান তাকে বলে সে যেন এটা তার দাসীর হাতে দিয়ে দেয়, সে তাকে লাগিয়ে দিবে। কিন্তু জিয়াওজিন তাকে বলে এটা সে নিজের হাতে তাকে লাগিয়ে দিবে। তখন লিয়ান তাকে বলে ঠিক আছে, তুমি এটা লাগিয়ে দিতে পারবে, কিন্তু তুমি আমার শরীরে হাত দিয়ে এটা লাগাতে পারবে না। এটা শুনে জিয়াওজিন ওই ওষুধটা একটা কাঠির মাধ্যমে তার পিঠের আঘাতে লাগিয়ে দেয়। যেহেতু ওষুধ লাগানোর পরে সেই জায়গাটা একটু জ্বালাপোড়া করছিল, তাই সে লিয়ানকে বলে আমি এখানে ফু দিতে চাই। লিয়ানের অনুমতি পেয়ে গেলে সে এবারে ওই আঘাতের উপরে ধীরে ধীরে ফু দিতে থাকে। আর এখানে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়ে যায়। লিয়ানও চোখ বন্ধ করে কিছু একটা ফিল করতে পারছিল। তারা এই অবস্থায় ছিল, তখনই লিয়ানের দাসী সেখানে চলে আসে আর তাদেরকে এই অবস্থায় দেখে তার হাত থেকে পাত্রটা পড়ে যায়। এটা দেখে লিয়ান তার দাসীকে বলে যুবরাজের জন্য একজন উপপত্নীর ব্যবস্থা করতে, সে যথেষ্ট বড় হয়ে গিয়েছে। আর যুবরাজের দাসীকে বলো তাকে এখান থেকে নিয়ে যেতে। এরপর জিয়াওজিন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে লিয়ানকে বলে কাল সে আবারও এখানে আসবে। পরের সিনে সম্রাটকে দেখি সে অন্য আরেকটা মেয়েকে তার সাথে রাত কাটানোর জন্য ডাকে, কিন্তু যখনই সে তার সাথে কিছু করতে যাবে তখন সেই মেয়েটা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে আর সম্রাটকে অনুরোধ করে যাতে সে তাকে ছেড়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সে মেয়েটা ওখান থেকে পালিয়ে চলে যায়। সে চলে যাওয়ার পর রাজার নাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে ক্যালিস্তাকে দেখি, তার সাথে আবারও সেই ছেলেটা দেখা করতে এসেছিল। তখন ক্যালিস্তা তার উপরে রেগে যায় আর তাকে বলে এই তোমার এক ঢিলে দুই পাখি মারা, তুমি তো কিছুই করতে পারলে না। তখন সেও ক্যালিস্তাকে বলে তুমি যদি এভাবে চলো তাহলে তুমি ভবিষ্যতে কিভাবে এই পৃথিবীতে রাজত্ব করবে আর সবাইকে শাসন করে চলবে। এরপর সে ক্যালিস্তাকে জানায় তার কাছে একটা প্ল্যান তৈরি করাই আছে, সময় হলে সেটা কাজে লাগাবে সে। আসলে তাদের দুজনের উদ্দেশ্য ছিল সম্রাটকে মেরে ফেলে তার জায়গা দখল করা, কিন্তু এখন যেহেতু লিয়ানও তাদের মাঝে চলে এসেছে তাই এখন লিয়ান তাদের পথের কাটা। তাই এখন তারা চাইছে লিয়ান এবং সম্রাটকে একসাথে শেষ করে দিতে। এরপর ক্যালিস্তা সেই যুবককে জিজ্ঞাসা করে তার পরিকল্পনা কি। তখন সে তাকে বলে আকাশের দিকে তাকাও, আবহাওয়া পরিবর্তন হতে চলেছে। তখনই আমরা দেখতে পাই আকাশে ঘন মেঘ জমেছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। এরপরে কি হবে তা আমরা একটু পরেই জানতে পারবো। পরের সিনে লিয়ানের দাসী তার কাঁধে ওষুধ লাগাচ্ছিল, ঠিক তখনই সেখানে জিয়াওজিং চলে আসে। তাকে দেখে তারা দুজন চমকে যায়। লিয়ানের দাসী তার সামনে এসে দাঁড়ালেও জিয়াওজিং তাকে উপেক্ষা করে লিয়ানকে জড়িয়ে ধরে আর তাকে বলে সিস্টার আমি ভয় পাচ্ছি। তখন লিয়ান তার দাসীকে ইশারা করে সেখান থেকে চলে যেতে বলে আর জিয়াওজিনকে বলে তুমি কি আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করছো। এটা বলে সে এক টান দিয়ে তাকে খাটের উপরে বসিয়ে দেয় আর তাকে বলে কাউকে এভাবে প্রলুব্ধ করতে হয় না। এটা বলে সে আলতো করে তার থুতনিতে হাত রাখে এবং তাকে কিস করার মতো তার কাছে যেতে শুরু করে, যার কারণে জিয়াওজিন চোখ বন্ধ করে ফেলে। এটা দেখে লিয়ান শিওর হয়ে যায় যে সে অভিনয় করছে। তখন জিয়াওজিন তাকে বলে আপনি এতদিন পরে এটা ধরতে পারলেন। তখন লিয়ান তাকে বলে আমি এটা আজকে নয়, যেদিন তুমি ওই পুতুলটা মাটির নিচ থেকে তুলতে সাহায্য করেছিলে ওই দিনই বুঝতে পেরেছিলাম। তখন জিয়াওজিন তাকে বলে আপনার থেকে কিছুই লুকানো যায় না, আপনি খুব চালাক। এরপর লিয়ান তার গলায় চাকু ধরে আর তাকে বলে তুমি কি আমাকে পেতে চাও, সেজন্য তুমি আমার সাথে এসব করছো। তখন জিয়াওজিন তাকে বলে আমি শুধুমাত্র আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটা শুনে লিয়ান বিশ্বাস করে না। ঠিক তখনই তারা শুনতে পায় সম্রাট এখানে আসছে। এটা শুনে লিয়ান দ্রুত উঠে যেতে চায়, কিন্তু জিয়াওজিন তার হাত টেনে ধরে আর তার কাছে নিয়ে আসে। এখানেও একটা রোমান্টিকতা তৈরি হয়। তখন জিয়াওজিন তাকে বলে আমার অভিনয় কেমন ছিল বোন। এটা বলতে বলতেই সম্রাট তাদের ঘরের মধ্যে চলে আসে আর লিয়ান তাকে আঘাত করে উঠে পড়ে এবং সম্রাটকে ভেতরে আসতে নিষেধ করে। আসলে লিয়ান যে জায়গায় শুয়ে থাকে তার সামনে একটা পর্দা টাঙানো ছিল, যার জন্য সম্রাট তাদেরকে দেখতে পাচ্ছিল না। সম্রাট এখন লিয়ানকে বলছিল সে কি এখনো তার উপরে রাগ করে আছে। তখন লিয়ান তাকে বলে কেন, আপনি কি বলেননি আমি আপনার জন্য বিষাক্ত। তখন সম্রাট তাকে বলে কখনোই না, তুমি আমার জন্য বিষাক্ত হতেই পারো না, বরং তোমার করা প্রত্যেকটা পদক্ষেপ আমার কাছে সুন্দর লাগে, তোমার সবকিছুই আমাকে মোহিত করে। সম্রাট যখন এসব কথা তাকে বলছিল তখন পেছন থেকে জিয়াওজিং লিয়ানের কোমরে হাত দেয় আর তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু লিয়ান তাকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে সম্রাট তো লিয়ানকে বোঝাচ্ছিল সে তাকে ছাড়া আর থাকতে পারছে না, কিন্তু লিয়ান তখন তাকে বলে আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না, আপনি শুধু আমার দেহকে ভালোবাসেন আর আমি এরকম মানুষকে কখনোই চাই না। এটা শোনার সাথে সাথে সম্রাট ভেতরে যেতে চাইছিল, কিন্তু তখনই লিয়ানের দাসী তাকে থামায় আর তাকে বলে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে সম্রাট সেখান থেকে চলে যায়। এরপর জিয়াওজিন তাকে বলে আমি জানি আপনি কি
কি চান? আপনি সম্রাটের জীবন চান? আপনি যদি চান তাহলে আমি এই পুরো বিশ্ব আপনার জন্য উল্টে দিব। তখন লিয়ান তার গলা চেপে ধরে আর তাকে রেগে গিয়ে জিজ্ঞাসা করে সে আসলে কে। তখন জিয়াওজিন তাকে বলে আপনি হয়তো ভুলে গিয়েছেন, কিন্তু আপনি প্রথম আমার মুখে গরম খাবার তুলে দিয়েছিলেন। এরপর সে লিয়ানের হাত তার গালে রেখে বলে আপনি চিন্তা করবেন না, আমি কখনোই আপনার ক্ষতি করব না।